বৈচিত্র্যে বহুত্বে বাংলার সংস্কৃতি গেরাকল পরিত্রাণ। আসলে ধারণাপত্রটি আমাদের ব্রেন স্টর্মিংয়ের জন্যে সমসাময়িক উপযোগী করে যিনি উপস্থাপন করেছেন অধ্যাপক মাসুদ ইমরান, তাকে ধন্যবাদ দেই। তার সুচিন্তিত সময় উপযোগী বিষয় আমাদের আলাপ আলোচনায় একটা সুন্দর পরিণতির দিকে যেন এগিয়ে যায় তার জন্যে আজকের এই ক্ষুদ্র পরিসরে হলেও এই হল ভর্তি সম্মানিত উপস্থিতি সমাবেশে মঞ্চে সমাসীন আমাদের বিভিন্ন ধর্মের প্রতিনিধিগণ, সর্বোপরি আমার অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধেয় অধ্যাপক সলিমুল্লাহ খান স্যার। আমি আসলে বক্তব্যে তেমন কিছুই যে বলে আপনাদেরকে সুখী করতে পারবো তা নয়। আমি আপনাদের মতো এক অর্থে এ স্যারের বক্তব্য শোনার জন্যই আমার সম্মতি প্রদান। আমার সে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবাইকে বৈকালিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যকে তুলে ধরতে চাচ্ছি। কারণ এখানে আমরা জানছি, বুঝছি যে বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিক থেকে এসেছি। আমার বিচরণ শিক্ষাঙ্গনে, কিন্তু আমি একজন ধর্মের প্রতিনিধিত্বকারী, একজন ধর্মীয় যাজক, এবং বিষয়ভিত্তিক একাডেমিক পড়াশোনার পাশাপাশি, জ্ঞানদানের পাশাপাশি আমি হয়তো খ্রিস্টীয় ধর্মতত্ত্ব নিয়েও কিছু আলোচনা করি, লেখালেখি করি। এই হচ্ছে আমার অবস্থান। আসলে ধর্ম মাত্রই তো ব্যাখ্যায়িত করতে গেলে, সংজ্ঞায়িত করতে গেলে অসংখ্য সংজ্ঞা ব্যাখ্যা আসতে পারে। এ ধর্ম আমাদের ধারণ করতে শেখায়। কাকে ধারণ করব? দুটো বিষয় এখানে। একটি হচ্ছে স্রষ্টা, যাকে আমরা বিভিন্ন নামে ডাকি বা অভিহিত করে থাকি। এক ঈশ্বরবাদীদের কাছে তিনি হচ্ছেন প্রথমত ইহুদিদের জন্য ইয়াহওয়ে, যার অর্থ হচ্ছে আই এম হু অ্যাম, অর্থাৎ আমি সেই জন যিনি ছিলাম, আছি এবং থাকব। খ্রিস্টানদের কাছে তিনি হচ্ছেন সেই গড বা ঈশ্বর। তাহলে যিনি একজন স্রষ্টা, যিনি সমস্ত কিছু পরিচালন নেতৃত্ব দান করেন, যার কাছ থেকে জীবন আসে তার কাছেই সে জীবন আবার ফিরে যায়। একইভাবে আমরা দেখি ইসলামে সেই আল্লাহর নাম নিয়ে সমস্ত কিছুতে বা তার কাছে সর্বোপরি আত্মসমর্পণ করার আহ্বান জানায়। আজকে সেই মনোথেইস্টিক ধর্মের প্রেক্ষিতে আমরা কথাগুলো শুনেছি কিছুটা, এবং বাকিগুলো আমরা অন্যান্য ধর্মের প্রেক্ষিত থেকে শুনেছি। খুবই ভালো লেগেছে যে বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে, সনাতন ধর্মের পক্ষ থেকে যে বিষয়গুলো আমাদের অন্তর্মনকে আলোকিত করার জন্য তুলে ধরা হয়েছে। আসলে সময়ের একটি অত্যন্ত উপযোগী বিষয় এখানে তুলে ধরা হয়েছে, ডাইভার্সিটি অ্যান্ড প্লুরালিজম, যেটাকে বৈচিত্র্যে বহুত্বে বাংলা সংস্কৃতি। তাহলে কালচার, এই আরেকটি বিষয় বর্তমানে যেটা অনেক আলোচিত, অনেকভাবে গবেষণায় নানাভাবে সেটাকে প্রতিষ্ঠিত করার অথবা শ্রেণীবিন্যাস করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসলে আমার জন্য সংস্কৃতি হচ্ছে আমার এই জীবন সংগ্রাম, আমার সাধনা, আমার ভক্তি, আমার সাফল্য, আমার ব্যর্থতা, আমার অর্জন, আমার বর্জন। এবং বাঙালির জন্য সেই সংস্কৃতি হচ্ছে তার সেই সংগ্রাম, সাধনা, ভক্তি, সাফল্য,
ব্যর্থতা অর্জন, বর্জন, প্রাপ্তি সমস্ত কিছুই। একইভাবে বাংলাদেশে মানুষের সংস্কৃতি এগুলোকে ধারণ করে। বক্তাদের বক্তব্যে আমরা আগে সেগুলো কিছুটা শুনেছি নানা আঙ্গিকে। তাহলে মানুষের সংগ্রাম চিরদিনই চিরকাল মানুষেরই জন্য। তাহলে এই সংস্কৃতি ধারণ করছে সেই স্রষ্টা ঈশ্বরকে আর মানুষকে। অদেখা ঈশ্বর বনাম দেখা যায় তেমনি মানুষ, ভাই বোন, বন্ধু বান্ধব সমস্ত কিছুই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। তাই আমি আমার বক্তব্যের বুননটি মূলত উপস্থাপন এবং বিশ্লেষণ করছি যে ধারণাপত্র সেটারই মধ্যে সীমিত থেকে। হয়তো সবগুলো পয়েন্ট আমি নেব না, যেহেতু সময় বিষয় আছে। তো বিশ্লেষণ করছি ঐতিহাসিক কিছু ঘটনার সত্যকে সামনে রেখে, সমসাময়িক কিছু চ্যালেঞ্জেস বা সম্প্রশ্নকে নিয়ে, এবং সম্ভাবনা একটা ভবিষ্যতের দিক নির্দেশনায় ধারণাপত্র চাচ্ছে গ্যারাকল এবং পরিত্রাণ। কিন্তু আমি বলতে চাই, আমি এখানে কোনো কংক্রিট প্রস্তাবনা দিতে পারবো না, হয়তো হবে না, হয়তো সুপারিশও করতে পারবো না। কিন্তু আমি আমার জীবন অনুধ্যান সেখানে কিছুটা রাখতে পারি, যেটা অবশ্যই আমার ধর্মবিশ্বাস, আমার খ্রিস্ট ধর্মের প্রেক্ষিতেই হবে। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি একথাই বলেছিলেন তার সে বিয়েটিটিউডস বা অষ্ট কল্যাণ বাণীতে। বুদ্ধের অষ্ট মার্গ আছে আমরা জানি, তাহলে সেখানে তিনি প্রথমে বলেছিলেন, ব্লেসেড আর দ্য পিস মেকার্স, ফর দে শ্যাল ইনহেরিট দ্য কিংডম অফ গড। শান্তি স্থাপনের জন্য কাজ করে যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য যে তাদেরই। তাহলে সত্য কথা বলতে কি, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই আমরা এদেশের অধিবাসী যারা কোনো না কোনো পরিচয় চিহ্ন ধারণ করে আছি। আর সেটা হতে পারে সাংস্কৃতিক, সেটা হতে পারে ভাষাগত দিক দিয়ে, সেটা হতে পারে ধর্মীয় বৈচিত্র্যের বা ভিন্নতার দিক দিয়ে। আমি এলোরা বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করছি যে কোনো না কোনোভাবে এই বিষয়গুলো, এই যে আমাদের আন্দোলন বা বিপ্লব সদ্য সমাপ্ত হলো বা চলমান আছে, সেখানে কিন্তু আমি শেষের দিকে এই কথাগুলো তুলে আনব। আশ্চর্যজনকভাবে তার অনেক কথাই এখানে চলে এসেছে। আসলে বৈচিত্র্য এমন একটি বিষয় যে এই বৈচিত্র্যের কারণে আজকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অথবা শিখ হওয়ার কারণেই আমাদেরকে প্রায়শ অনেক বিষয়ে দ্বিধা, সন্দেহ, পরস্পর সংঘর্ষের দোদুল্যমনায় পড়তে হয়, অথবা নানা অনাকাঙ্ক্ষিত অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। আসলে সংস্কৃতির যে মূল উপাদানগুলো আছে সেগুলো কিন্তু সবসময় মানব জাতিকে একসঙ্গে করে, অর্থাৎ একটা জাতিকে একত্রিত করে। কিন্তু আজকে আমরা সেখানে দেখছি কোথায় যেন বিভক্তি, বিচ্ছেদের, ভাঙনের একটা অবস্থা, এবং আমাদের উৎকণ্ঠা, দুর্বলতা সব কিছু বেড়ে যায় যখন আমরা দেখি যে এই আন্দোলন, বিপ্লবগুলো আমাদের নানা মাত্রায় প্রচার মাধ্যমে চলে আসে। হয়তো বাস্তবতা একটা, কিন্তু প্রকাশ হচ্ছে অন্যটা। সেটা একটা ব্যত্যয় আমাদের জন্যে। কিন্তু সময় এসেছে, এই আয়োজনটা হয়তো সে ভূমিকায় সহায়ক হবে, যখন আমরা সবাই মুখ বন্ধ করে থাকতে পছন্দ করি, কোনো কথা না বলাই ভালো। কিন্তু সেখানেও যখন সাহসী উদ্যোগ আয়োজন হয়েছে, অবশ্যই বর্তমানকে আমাদের ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতেই হবে, এবং সেখানে আমরা ভবিষ্যতের জন্যে কিছু কিছু অনুধ্যান প্রস্তাব রাখতেই পারি, গৃহীত হোক বা নাই হোক। তাহলে আমি কিছু প্রশ্ন যেটা খুঁজে নিয়েছি আমাদের ধারণাপত্র থেকে, আপনারাও, আমি ওখানে যখন এসে শুরুতে অনেক আগেই বসেছিলাম, দেখলাম যে
অনেক আগ্রহী বোদ্ধা পাঠক বা অংশগ্রহণকারী এখানে তারা সমস্ত কিছুগুলো নিয়ে আলোচনা করছেন। সেখানে তারাই বলছিলেন সেই অ্যাসিমিলেশন বনাম অ্যাকোমোডেশনের কথা, আত্মীকরণ বনাম উপযোজন বা মানিয়ে নেওয়া, ঠাঁই করে দেওয়া, ধর্মনির্ভর জাতীয়তা বনাম ভাষা নির্ভর জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা বনাম উদারনীতি, জাতীয় পরিচয়ে দ্বিজাতি তত্ত্ব, হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি। তাহলে আসলে আমরা ঐতিহাসিকভাবেই একটা প্রবাহিত কমপ্লেক্স ট্র্যাপস গ্যাড়াকল সেখানে আমরা আছি, আর তথা থেকে আমরা একটা নিষ্কৃতি, পরিত্রাণ, মুক্তির উপায় খুঁজছি। এখানে প্রত্যেকের একটি চাওয়া, প্রত্যাশা, দাবি আছে। তাহলে সেগুলো কিভাবে হবে? আসলে বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক ভূপ্রকৃতি ও ভূদৃশ্য আমাদের প্রত্যেকে একটা আকৃতি দিয়েছে। আমরা গঠিত হয়েছি এদেশের আলো বাতাসে, জলে, ধর্মে, বিশ্বাসে, ইতিহাসের আর সমস্ত কিছুতেই। তাহলে সেই উপনিবেশিক কাল থেকে, যেটা আমাদের সলিমুল্লাহ স্যার খুব সুন্দরভাবে অনেকবারই বলে গেছেন, যে দেশে কিভাবে সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা চালু হলো 1827-এর সেই সিপাহী বিদ্রোহের পর থেকেই। আর সেখান থেকে আমরা দেখি প্রচারণায় চলে এসেছে হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি, দুটি আলাদা সংস্কৃতি, দুটি বিষম সংস্কৃতি, অর্থাৎ একই বৃত্তের দুটি ফুল, সেটা না বলে যেন দুটি বৃত্তের দুটি আলাদা ফুল, সে ভাবনা। সে বঙ্গভঙ্গ, 1905 ভারতের স্বাধীনতা, 1947 যদি আমরা দেখি, সেখানে আমরা দেখি এই বিশ্বাস, এই থিওলজি, এটা থেকেই কিন্তু দুটি দেশ, দুটি জাতির জন্য নির্ধারণ করে দেওয়া হলো ভারত পাকিস্তান, পাকিস্তান দুটো পূর্ব পশ্চিম। তাহলে এ সময় অনুধ্যানে আমি এটুকুই বলতে পারি, এ দ্বিজাতি তত্ত্বই অত্র অঞ্চলের মানুষের সেই তেজময় সম্প্রীতির একসঙ্গে সঙ্গে বসবাস করার সেখানে একটা গভীরতম ছাপ ফেলেছে। তাহলে ধর্ম হয়ে যায় একটি প্রভাব বিস্তারকারী শক্তি, কে কার উপর কতটুকু প্রভাব বিস্তার করবে। একইভাবে রাজনৈতিকভাবেও সেগুলো অনেক বেশি ওতপ্রোতভাবে বিজড়িত হয়ে যায়। এমনকি আমাদের সেই 1971 স্বাধীনতা যুদ্ধের পরেও আমাদের সেই প্রাচীন ইতিহাস কথাগুলোই সেই ঝর্তি পড়তি বা রেমনেন্টস যারা আছে, সেই অন্যপন্থী, তাদের মধ্য দিয়ে আমরা দেখি এখনও এই তথ্যগুলো নানাভাবে ধেয়ে আসছে, ধারণ করছে, ছড়িয়ে দিচ্ছে একটি কেমন যেন অবস্থা। সেকুলার বা সংস্কৃতিতে বহুত্বের বাংলাদেশ ধারণাকে আমরা এখানে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখতে পাচ্ছি, এবং আশার বিষয় যে সদ্য সমাপ্ত সেই বা চলমান বিপ্লবে এই বিষয়গুলো অনেক জোরালো ভাষাতেই উঠে এসেছে। তাহলে আমাদের 71 আন্দোলনটা ছিল বোধহয় মূলত ভাষাভিত্তিক একটি জাতীয়তাবাদ আন্দোলন। তাহলে সেখানে ধর্মীয় পরিচয় থেকে ভাষা সংস্কৃতির পরিচয়ে আমরা উত্তরণ লাভ করেছিলাম, এবং সব ধর্মের, সব জাতির, সব মানুষ ইনক্লুডিং আদিবাসীরা, আমি স্বাধীনতার 50 বছরে খ্রিস্ট ধর্মের পক্ষ থেকে অর্জন নামে একটি সুবিনির প্রকাশ করেছিলাম। আর সেখানে দেখেছি যে কি পরিমাণ সে আদিবাসী খ্রিস্টান মুক্তিযোদ্ধারা দেশের জন্যে যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন। তাহলে সেই সময়কার স্লোগানগুলো, সেগুলো আমি দেখছি এখনো চলে আসছে, কিন্তু কিছু শব্দ সেখানে পরিবর্তন, পরিমার্জন করে তারা ব্যবহার করেছে। সেই সময়কার আমাদের এই স্লোগানগুলো প্রতিধ্বনিত করেছে আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে, এবং সেখানে আমরা অনেকটাই চেয়েছিলাম যে এই স্লোগানগুলি হচ্ছে সে পশ্চিমা শক্তি থেকে
অথবা পশ্চিম পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করার একটা উপায়। অর্থাৎ ধর্মনির্ভর রাষ্ট্র নয়, জাতীয়তা, বাংলাদেশি জাতীয়তার উপর ভিত্তি প্রতিষ্ঠিত আমাদের। তাহলে সেখানে ভাষা হয়ে উঠেছিল আমাদের ইউনিফাইং ফ্যাক্টর, আমাদের ট্রান্সেন্ডিং রিলিজিয়াস ডিভাইডস। কেউ সেদিন প্রশ্ন করেন তুমি কে, তুমি কে। আমাদের বাড়িতে অনেক হিন্দুরা এসে আশ্রয় নিয়েছে, আমাদের মিশনগুলো 10 মাস ধরে পরিপূর্ণ ছিল অসংখ্য রিফিউজিতে। তাহলে অলসো ক্রিয়েটিং এ সেন্স অফ ন্যাশনাল আইডেন্টিটি। তাহলে পাকিস্তান ও ভারত দেশ দুটো কিন্তু রয়েই গেছে, কিন্তু আলাদা পরিচয়ে, হিন্দুদের দেশ, মুসলমানদের দেশ। আসলে ইসলাম নির্ভর জাতীয়বাদ থেকে ভাষা নির্ভর জাতীয়তাবাদী বাংলাদেশের জন্য ছিল একটি বিশেষ সময়কাল বা সংজ্ঞা প্রদানের কাল। আমাদের যিনি ধারণাপত্রটি দিয়েছেন তিনি সেখানে বিষয়টাকে তুলে ধরেছেন। অর্থাৎ কয়েক যুগ ধরে ধর্মভিত্তিক রাজনীতির পুনরুত্থান ঘটে চলেছে এবং ধর্ম পরিচয়ে, ভাষার পরিচয়ে জাতীয় দুটোর মধ্যে যে ব্যালেন্স বা ভারসাম্য থাকার কথা ছিল সেটা হয়তো বা কোনো একটা জায়গায় অনেক বেশি সেই পলকা বা ভঙ্গুর হয়ে উঠেছিল বা উঠেছে। সে কারণে সমসাময়িক কিছু চ্যালেঞ্জ চলে এসেছে এবং সেগুলো হচ্ছে অঙ্গীভূতকরণ বনাম উপযোজন, অ্যাসিমিলেশন ভার্সেস অ্যাকোমোডেশন। আসলে প্রভাবশালী মুসলিম সংস্কৃতি অঙ্গীভূতন করা কতটুকু সম্ভব? আমি কি পারবো চাইলেও আমার পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে সেই কৃষ্টি সংস্কৃতিতে যেতে? না, সম্ভব নয়। বরং সেখানেই অ্যাকোমোডেশনের প্রশ্ন আসে। বৈচিত্র্যটি বিলীন করব, না সেই বৈচিত্র্য ধরে রেখে তার মতো তাকেও বৃদ্ধি পেতে দেব, জীবন বা প্রাণ পেতে দেব? তো এই জুলাই উত্তর পরিবেশ প্রশস্ত বা বিস্তৃত করেছে আমাদের এই বিতর্ককেই। আজকে আমরা অনেকে মন খুলে প্রাণ খুলে কিছু কথা বলতে পারছি। একটা কুস্তি লড়াই যেন সেখানে হয়ে যাচ্ছে। সেখানে কি একজনে বিজয়ী হবে, নাকি দুইজন একটি সমঝোতা করে যৌথ বিজয়ী হবে? বাংলাদেশের সংবিধানে যে সেকুলারিজমের বিষয়টি বলা হয়েছে, তো সেখানে আমরা দেখি রাজনৈতিক বাস্তবতায় প্রায়শ সেটাকে নিয়ে অনেক চাপ আসছে ক্ষুদ্র সম্প্রদায়গুলোর উপর। তাহলে সেখানে আমাদের সাংস্কৃতিক যে অ্যাকোমোডেশন, সেটাকে আমরা কিভাবে দেখব? আসলে 1980-র দিকে যে রাইজ অফ পলিটিক্যাল ইসলাম, সেখানে গিয়েই কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি যে এই ভাষাভিত্তিক ঐক্যটা যেন একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চাপ আসতে শুরু করে। তাহলে আমরা কি সেই বাংলাদেশের সেকুলারিজম পুনঃসমর্থন করব, নাকি ভাষাভিত্তিক পরিচয়কে সমর্থন করব, অথবা আরও অধিক ধর্মীয় সংজ্ঞায়িত রাষ্ট্রের দিকে নিজেরা প্রবাহিত হব? এই প্রশ্নগুলোকে মনে রাখছি এবং আমি মনে করছি যে এখানে আমাদের ধর্মনিরপেক্ষতা বনাম উদারনীতির প্রশ্নটা যখন আসে, সেখানে এই বিষয়টাও নানাভাবে ব্যাখ্যায়িত হয়ে আসছে। আমি এখানে আমার সেকুলার যে এতটুকু না বুঝি, আমি যখন আবার ইউরোপ আমেরিকায় যাই সেখানকার সেকুলারিজম আমি আবার খুব ভালো বুঝি এবং সেটার উপযুক্ত সৎ ব্যবহারও আমরা করে থাকি। কিন্তু এখানে কেন এরকম? অর্থাৎ এখানে এটাকে ব্যাখ্যায়িত করা হচ্ছে যে ফর সাম অ্যাবসেন্স অফ রিলিজিয়ন ইন স্টেট অ্যাফেয়ার্স, ধর্মের অনুপস্থিতি, অথবা ইট রিপ্রেজেন্টস কোএক্সিস্টেন্স অফ অল রিলিজিয়ন্স, সকল ধর্মের সহ অবস্থান এবং উইদাউট স্টেট ইন্টারফিয়ারেন্স, সবাই সবার ধর্ম পালন করবে, কেউ কোনো প্রভাব বিস্তার করবে না বা বাধা দেবে না। প্রথম বক্তা আমাদের শায়েখ যেটা বলেছিলেন সেখানে অনেক সুন্দরভাবে তিনি সে কথাটি বলে এসেছেন। কিন্তু উদাহরণীতি লিবারেলিজম বর্তমান যুব সমাজের জন্যে
একটি বিশাল আকাঙ্ক্ষা, যেখানে তারা চাচ্ছে এমফেসাইজ ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড ফ্রিডম, ব্যক্তিগত স্বাধীনতা এবং অধিকার, এবং পাশ্চাত্য জগতেরই অনেক কিছু এখানে চলে আসে, আবার সামটাইমস ক্ল্যাশিং উইথ দ্য ট্র্যাডিশনাল ন্যাশনাল ভ্যালুস। এই উদারনীতিতে গেলে আবার চিরায়ত বা পরম্পরাগত সে দাদা দাদিদের কাছ থেকে পেয়ে আসা আমাদের কৃষ্টি সংস্কৃতির অনেক মূল্যবোধই সেখানে হারিয়ে যাবে। তাহলে যদি সেগুলি হয়, তার মধ্যে আমরা দেখি ব্লাসফেমি আইনের কথা আসে, মাইনরিটি রাইটসের কথা আসে, রিলিজিয়াস এক্সপ্রেশনের কথা আছে, মিডিয়ার প্রকাশনা স্বাধীনতার কথা আসে, অনেক কিছুই সেখানে বেরিয়ে আসছে। তাহলে এই সময়ে পোস্ট জুলাই রিভলিউশন, ইট কলস ফর এ রি-এভলিউশন, পুনঃমূল্যায়ন। আমরা কোথায় আছি, কিভাবে আছি এবং কোথায় কিভাবে যাব, বিশেষ করে অফ সেকুলারিজম, suggesting of that it should embrace both religious pluralism and individual freedom, অর্থাৎ ধর্মীয় বহুত্ববাদকে, বৈচিত্র্যকে, সব কিছুকেই ধারণ করতে হবে, একই সঙ্গে সেই ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি অধিকারকেও নিয়ে নিতে হবে। ক্রিয়েটিং আ ইনক্লুসিভ অ্যান্ড আ জাস্ট সোসাইটি, ন্যায় ব্যবস্থার উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক একটি অবস্থা সবাই দেখতে চাচ্ছি, কিন্তু এটা কি এতই সহজ? যুগে যুগে পৃথিবীতে কত বিপ্লব, কত রেনেসা, কত যুদ্ধ শত শত বছর চলল, কিন্তু ধর্ম কি বৈষম্য নিরোধ করতে পেরেছে? রাষ্ট্র কি সেটার বিরুদ্ধে যেতে পেরেছে? আমাদের জীবন আচরণ, আমাদের সমাজ ব্যবস্থা, সেগুলোকে একেবারেই আমলে উৎপাটন করতে পেরেছে? তারপর আমাদের চেষ্টা করতে হয়, যেটা আমাদের খ্রিস্ট শিক্ষাতে বলা হয়, উই মাস্ট ট্রাই টু এস্টাবলিশ দ্য কিংডম অফ গড ইন দিস আর্থ। এই পৃথিবীতে আমাদের ঐশ্বরাজ্য প্রতিষ্ঠা করতে হবে। হোয়াট ইজ দ্যাট? যেখানে শান্তি আছে, যেখানে একতা আছে, যেখানে ন্যায্যতা আছে, যেখানে ভালোবাসা আছে, ইত্যাদি ইত্যাদি, সেটাই হচ্ছে ঐশ্বরাজ্য। ঈশ্বর সেটাই চান, কিন্তু সেটা কি কখন আমাদের পক্ষে সম্ভব? আমরা কি নিরাশ হব না আশান্বিত হব? কোনটা? এখানে বলা হয়েছে যে সেই ধরনের একেবারে পারফেক্ট ঐশ্বরাজ্য বিনির্মাণ করা মানুষের দায়িত্ব, অংশ, আহ্বান, কিন্তু কখনই হয়তো সম্ভব হবে না। এবং এটা হচ্ছে যে এমন বিষয়, হিক এট নুন, এখনই চেষ্টা করছি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। হবে কখন? ইন হিজ টাইম, ইন গডস টাইম। যে ঈশ্বর সময়কাল বেঁধে দিয়েছেন আমাদের, আমরা সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর, যুগ, কাল, শতবর্ষে সেই সময়কে খণ্ডিত করেছি, কিন্তু স্রষ্টার কাছে সব সময় একটি অখণ্ড সময়। তাহলে তার সময়টা যখন আসবে, সেখানে আমরা সেই পারফেকশন পাব। তাহলে আমি আসলে ফিরে যেতে চাই, বলছিলাম এই বিষয়গুলো ভিত্তি করে আমি বিভিন্ন জায়গায় যে গ্রাফিতিগুলো আছে সারা শহরে, সারা বাংলাদেশে, লক্ষ লক্ষ তার সংখ্যা, আমি এখান থেকেই বিষয়ভিত্তিক কয়েকটা পজিটিভ নেগেটিভ গ্রাফিতি কোট তুলে ধরছি। প্রথমত রিলিজিয়াস প্লুরালিজম নিয়ে লেখা আছে, ইউনিটি ইন ফেথ, স্ট্রেংথ ইন ডাইভার্সিটি। ভেরি ট্রু। আর আমরা সবাই মানুষ, ধর্ম আমাদের পরিচয়ের অংশ মাত্র। ভেরি ট্রু। আবার একই ক্ষেত্রে নেগেটিভলি এরকম আছে, ওয়ান নেশন ওয়ান ফেথ, একটা জাতি একটা বিশ্বাসী থাকবে। কালচার অফ বাংলাদেশ সম্পর্কে আমি যেটা পেয়েছি, আমি চম্বকে কয়েকটা মাত্র নিয়েছি, এর বাইরে অনেক আছে। বাংলাদেশের সংস্কৃতি আমাদের সবার। আবার নেগেটিভলি বলা হয়েছে, পিওর বেঙ্গল, পিওর ব্লাড।
মুসলিম ন্যাশনালিজম নিয়ে এরকম গ্রাফিতি আছে, ইসলাম ও গণতন্ত্র হাতে হাত ধরে, কারণ আমরা জানি মদিনা সনদের কথা ইত্যাদি ইত্যাদি। আবার নেগেটিভলি বলা হয়েছে শুধু মুসলমানদের এদেশ। ল্যাঙ্গুয়েজ বেসড ন্যাশনালিজমের বিষয়ে বলা হয়েছে বাংলা ভাষা আমাদের অহংকার। আবার নেগেটিভলি বলা হয়েছে সেকুলারিজম ইজ ওয়েস্টার্ন পয়জন। লিবারাল আর্টস নিয়ে দেখেছি শিল্প সাহিত্য সংস্কৃতি গড়বে নতুনে বাংলাদেশ। আবার নেগেটিভলি অপশিল্প নয়, বাস্তবিক শিক্ষা মাত্র। সরকার প্রসঙ্গে নতুন প্রজন্মের জন্য স্বচ্ছ সরকার, ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, আর স্বৈরাচার সরকার ধ্বংস করো বা নিপাত যাক। এরা বাদ দেয়নি আমাদের সেই বৃহত্তর আদিবাসী জনগোষ্ঠীকে, তাদের নাগরিকত্বকে। লিখেছে আদিবাসীরাও এই মাটিরই সন্তান। নেতিবাচকভাবে বাংলাদেশ শুধুই বাঙালির। আদিবাসী ভাষা নিয়ে বলেছে চাকমা ভাষা শিখুন, সংস্কৃতি কি তা জানুন। নেগেটিভলি বাংলা ছাড়া বাংলাদেশ নয়। আদিবাসী সংস্কৃতিতে সংস্কৃতির বৈচিত্র্য আমাদের সম্পদ। নেগেটিভলি অন্য কোনো সংস্কৃতির প্রয়োজন নেই। আদিবাসীদের অধিকার এবং ভূ মালিকানা প্রসঙ্গে বলা আছে, লেখা আছে পাহাড় ও সমভূমি সবাই এক দেশেরই নাগরিক। নেতিবাচকভাবে ভূমি আমাদের, ওরা তো বহিরাগত। তাহলে এই গ্রাফিতিগুলো আজকে আমাদের জন্য আয়নার মতো। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই যুব ছাত্র জনতার মন মানসিকতা, progressive and regressive voices, এবং for a society that should be just and acceptable for all। তাহলে আমি শেষ করছি আর 2 মিনিটের মধ্যে। সেখানে গ্যারাকল মুক্তির উপায় নয়, আমি বলবো যে সম্মুখ পথ, সামনের পথগুলো কিভাবে চলতে পারি, সেখানে হয়তো বা আমাদের একটা রিকনস্ট্রাকশন অফ ন্যাশনাল আইডেন্টিটির প্রয়োজন আছে। আগের বক্তাদের বক্তব্য ছিল সেটা জাস্টিস অফ অল কমিউনিটিস, মেজর অর মাইনর। আমি সবসময় কথাটাই বলে আসি যে কোনো সভা সমাবেশে, আমি এখানে খ্রিস্টান, একজন মাইনরিটি, কিন্তু সারা পৃথিবী গ্লোবাল আঙ্গিকে আমি সেই মেজরিটি। আমাকে নির্যাতন করে, আমাকে বঞ্চিত করে তুমি ওদেরকেও বলতেছ তোমরা ওখানে যারা মাইনরিটি আছে তাদের অধিকার বঞ্চিত করো, তাদের নির্যাতন করো। কারণ এই বিশ্বটা এখন আমাদের এই হাতের কিছু ডিজিটাল মেসেজেই চলছে। এনগেজিং ইউথ অ্যান্ড সিভিল সোসাইটি, এটাকে না করলে হয়তো বা চলমান অবস্থা হবে না। সেজন্য আমি মনে করছি যে এই আন্দোলন আমাদেরকে যেমন কিছু চ্যালেঞ্জে ফেলেছে বাংলাদেশকে, আবার এনেও দিয়েছে বেশ কিছু সুযোগ বা সম্ভাবনা। তাহলে সেখানে আমাদেরকে ক্রিটিক্যালি এনগেজ বা যুক্ত করতে হবে দ্য পাস্ট। অতীতকে বাদ দিয়ে
বর্তমান বিনির্মাণ হয় না, ভবিষ্যতে এগুলো যায় না। Acknowledging its presence, dilemmas, and committing to an inclusive, pluralistic future. বক্তা বা যারা ছিলেন তারাও সেটা প্রত্যাশা করেছেন। ধারণাপত্র যিনি দিয়েছেন তার মধ্যেও সেটা সুস্পষ্ট। এবং বাংলাদেশ ক্যান ওভারকাম, আমরা বিজয়ী হতে পারব। এবং কিভাবে? থ্রু জাস্টিস, irrespective of caste and creed, and a renewed sense of national identity, and a country can achieve more freedom and unity. আমি আসলে কয়েকদিনের বৃষ্টিপাতে যখন আকাশের দিকে বৃষ্টি শেষে তাকিয়েছিলাম, সেখানে দেখলাম, আপনারা দেখেছেন, রংধনু। তাহলে সেই রংধনু, সেখান থেকেই আমাদের সবার একসঙ্গে জীবনযাপন করার শিক্ষা নিতে পারি। এই রংধনু একটা আর্ট নিয়েই সেখানে সে অবস্থান করছে। বিভিন্ন রং, 7টি রং আছে বলেই সে সুন্দর। হি ইজ নট ডিভাইডেড, হি ইজ ব্রিজিং। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা সেই ব্রিজ, সেতুগুলো ভেঙে আমরা এখন দেয়াল নির্মাণ করতে যাচ্ছি। উচিত অনুচিতের প্রশ্ন। তাহলে despite having different colors together, the rainbow create a beautiful scene. আমরা বলে থাকি বাংলাদেশ চিরকাল চিরদিন ধরে সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। হ্যাঁ, সেটাই সমুজ্জ্বল হয়ে থাকুক। এবং এই জুলাই বিপ্লবান্তে সরকার আসবে, সরকার যাবে, আমরা জনগণ থেকে যাব, কিন্তু সেই বৈচিত্র্যে ভরপুর বিভিন্নতার মাধুর্য, বিবিধের মাঝে মিলন মহান, সেটাই যেন আমাদের একান্ত বিজয় ও গৌরবের কারণ হয়ে ওঠে। ধন্যবাদ সবাইকে।